ওই জন্যই ওনাকে বেদব্যাস বলা হয়। এবং তিনি একজন অত্যন্ত ইন্টারেস্টিং চরিত্র, কিন্তু মানে ইনি নিজেও মহাভারতের একজন চরিত্র, আবার ইনি নিজেই লিখছেন, আবার ইনি আবার নিজের শিষ্যদের বলছেন তুমি গিয়ে মহাভারত বলো। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ক্যারেক্টারটাই খুব ইন্টারেস্টিং। এবং শকুন্তলার নাম শকুন্তলা কেন? তার কারণ শকুন্ত পক্ষী দ্বারা যে প্রোটেক্টেড ছিল। 8 রকম বিবাহ রয়েছে হিন্দু ধর্মে, তার মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মবিবাহ। ব্রহ্মবিবাহ, দৈব বিবাহ, প্রজাপত্য বিবাহ, অর্শ বিবাহ, এই 4টের ক্ষেত্রেই কন্যা সম্প্রদান হয়। শকুন্তলাকে যখন এই কথাটা বলে এবং তার সঙ্গে বলে তুমি মেনকার পুত্র, মেনকা তো খুব খারাপ একজন মহিলা, খারাপ চরিত্রের মহিলা, তার মানে মেয়ে হয়ে তুমি বলছো তুমি আমার স্ত্রী। আর শকুন্তলা বেশ কিছুক্ষণ শোনে, তারপর মহাভারত অনুযায়ী 3 পাতার তিরস্কার, বাংলা ভাষায় তাকে খিস্তি বলে যে ধর্ম, অর্থ এবং কাম এই 3টে রাস্তায় যদি কাউকে উত্তরণ ঘটাতে হয় তার জন্য স্ত্রীকে দরকার। স্ত্রী হচ্ছে নির্জন যখন আছো তখন তোমার বন্ধুর কাজ করবে, যখন তুমি একটা ধর্মকর্ম করছো তখন তোমার পিতার কাজ করবে, এবং যখন তুমি দুঃখে আছো তখন তোমার মায়ের কাজ করবে। এটা হচ্ছে স্ত্রী। ভরত মানে কে? যার নামে ভারতবর্ষ নামটা এসছে সে হলো ভরত, সেই রাজা হলো ভরত। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। এটা একটা ডিফারেন্ট সেগমেন্ট, সোল কানেকশনের বৈঠক চ্যানেলে আসছে। এটা আমরা বিভিন্ন বই নিয়ে তো কথা বলি প্রেমাশিসের সঙ্গে, প্রেমাশিস অন্য বিভিন্ন রকম বই পড়ে এবং আমরা প্রেমাশিসের কাছ থেকে বিভিন্ন রকম জ্ঞান তো নিই, বিভিন্ন রকম নলেজ জানার চেষ্টা করি, বিভিন্ন রকম সাবজেক্ট জানার চেষ্টা করি নন ফিকশনে। কিন্তু আমরা এপিকে যেটা করা শুরু করেছি প্রথমেই, এপিক মানে হলো আমরা বিভিন্ন রকম মিথোলজিক্যাল হতে পারে, বিভিন্ন দেশের মিথোলজি হতে পারে, সেই নিয়ে কথা বলার প্ল্যান করেছি। কিন্তু শুরু করেছি আমরা হলো এই বিখ্যাত একটি মহাকাব্য দিয়ে, যার নাম মহাভারত। এই বইটি রাজশেখর বসুর সারানুবাদ, কিন্তু তাছাড়াও আমরা রেফার করছি কালীপ্রসন্ন সিংহের, ব্যাসদেবের যে মহাভারতকে তিনি বাংলায় ট্রান্সলেট করেছেন। তাছাড়া প্রেমাশিস আমাদের বিবেক দেবরয়ের লেখা মহাভারতের 10টা খণ্ড, যেটা ডিরেক্ট মহাভারতের ট্রান্সলেশন অনুবাদ, সেটার থেকে আমরা করছি। মানে আমরা চেষ্টা করছি যে মহাভারতটাকে যাতে একটু ডকুমেন্ট করা যায়। তো আমরা বিভিন্ন এপিসোড করেছি এখনো অবধি আমরা মহাভারতের মেন গল্প আর কি, সত্যবতী, শান্তনু, ভীষ্ম, কৌরব, পাণ্ডব, এই সমস্ত যেখান থেকে সিরিয়াল শুরু হয় সেই অবধি পৌঁছতে পারিনি। তো আমরা এখন অবধি মহাভারতই পড়ছি, কিন্তু মানে মহাভারতের কথাই চলছে, কিন্তু সিরিয়াল যেখান থেকে শুরু হয় পৌঁছতে পারিনি। এখন আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, আগের এপিসোড আপনাদের বলেছিলাম, এখন একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেটা হলো এই যে শকুন্তলা এবং দুষ্মন্তের কাহিনী আপনারা প্রচুর শুনেছেন। শকুন্তলার কাছে নাকি দুষ্মন্ত গেছিল। অ্যাকচুয়ালি এটা বোধহয় থেকেই, কালিদাসের থেকেই, হ্যাঁ সম্ভবত এই গল্পটা তৈরি হচ্ছে। আমি এক্স্যাক্টলি শিওর না, আপনারা যদি কেউ জানেন এক্স্যাক্টলি কোত্থেকে এসছে আমাদের বলবেন। যে আংটির একটা গল্প আছে, যে দুষ্মন্ত একটা আংটি শকুন্তলাকে দিয়ে গেছিল, শকুন্তলা সেই আংটিটা হারিয়ে ফেলে, যাবার সময় জলে পড়ে যায় একটা মাছের পেটে চলে যায়। সেই আংটিটা নিয়ে যায়নি বলে দুষ্মন্তর মনে পড়ে না শকুন্তলাকে। এই গল্পটা আমরা শুনেছি এবং জানি যে এটাই বেসিক গল্প। বেশিরভাগ আপনারাও তাই জানেন, আমরাও তাই জানতাম যতদিন পর্যন্ত মহাভারত পড়া হলো। রাইট। এই কয়েকদিন আগেই আমি একজনকে জিজ্ঞেস করলাম দুষ্মন্তর গল্প বলতে কি বোঝো? এই যে শকুন্তলার আংটি, প্রথমেই কথাটা এটাই আছে। তো তাহলে আমরা লেটস গো টু দ্য অরিজিনাল স্টোরি। পুরুর বংশজাত দুষ্মন্ত বলে এক রাজা ছিলেন, যিনি বেশ মানে কি বলবো বলশালী এবং বীর্যবান, যাকে বলে বীর। তিনি একজন রাজা যার 2 পুত্রের কথা আমরা জানবো। তার মধ্যে এক পুত্র হলো জন্মেজয়, এটা কিন্তু ওই জন্মেজয় নয়, পরীক্ষিত পুত্র জন্মেজয় না, এবং আরেক পুত্র যার গল্পটা আমরা মেজরলি এখানে শুনতে যাচ্ছি। তো দুষ্মন্ত একজন ভালো লোক, তিনি বেশ রাজ্য শাসন করছেন। রাজাদের তখন একটা জিনিস থাকতো, তারা মৃগয়ায় যেতেন। তো মৃগয়ায় গেছেন, মৃগয়ায় গিয়ে বিভিন্ন রকম মৃগয়া করে তিনি ক্লান্ত হয়ে, খুব পিপাসার্থ হয়ে, ক্ষুধার্ত হয়ে এদিক ওদিক দেখে একটা তপবনে একটা দেখতে পায়, একটা কুটির দেখতে পায়, বা একটা আশ্রম মতন দেখতে পায়। সেটা হচ্ছে কাশ্যপের শিষ্য, কর্ণের মানে কর্ণ ঋষি আর কি। হ্যাঁ, কিন্তু সেটা তো প্রথমে বুঝতে পারে না। ও গিয়ে প্রথমে পৌঁছে বলে যে কে আছে কিনা, কেউ আছেন কিনা ডাকে। তো দেখা যায় একজন অসামান্য সুন্দরী নারী, যার একটা তেজ বর্তমান,
তিনি প্রায় অপ্সরার মতো দেখতে, এবং বিভিন্ন বিশেষণে এখানে তাকে ইয়ে করা হয়েছে। তো তিনি বেরিয়ে আসেন, দুষ্মন্ত তো তাকে দেখে মোটামুটি পাগল হয়ে যায়, বলে আপনি কে? তো বলে আমি কর্ণের পুত্রী। দুহিতা, অ্যাকচুয়ালি এখানে লাগা দুহিতা। তো বলছে কর্ণ তো একজন ঊর্ধ্বরেতা ঋষি, মানে তিনি তো, তার তো কোনো মেয়ে হতেই পারে না। বলছে না, এইখানে তাহলে আপনাকে একটা গল্প বলি, আমি আমার পিতাকে শুনেছি, এই গল্পটা একজনকে বলেছিল, এবং কাকে বলেছিল সেটাও বলছি। তিনি এক ঋষিকেই, কর্ণ এক ঋষিকে বলেছিলেন, তো আমি সেটা শুনেছি, আপনাকে বলছি। ব্যাপারটা হলো বিশ্বামিত্র এবং মেনকার গল্প আমরা অনেকেই জানি। তা বিশ্বামিত্র তপস্যা করছিলেন, এমন তপস্যা বিশ্বামিত্র করছিলেন যে যেই তপস্যাতে মানে দেবতারা রীতিমতো ভীত হয়ে গেছিলেন। ইন্দ্রের আসন টলমল। হ্যাঁ, মানে ওই তপস্যা যদি ফলপ্রসূ হয় তাহলে ইন্দ্রর আসন টলমল, এবং ইন্দ্র বলছে না এইটা কমপ্লিট হতে দেওয়া যাবে না। ওই আস্তিকের যেরকম একটা পণ ছিল, এবার বলছে কমপ্লিট হতে যাওয়া যাবে না, কিন্তু কি করা যায়? তো মেনকাকে ডাকেন, মেনকা অপ্সরা, মেনকাকে ডেকে বলেন তুমি গিয়ে বিশ্বামিত্রর ধ্যানটা ভঙ্গ করো, সিডিউস করো, সিম্পল সিডিউস করো, এবং ধ্যানটা ভঙ্গ করো। এই ধ্যানে যদি ও বসে থাকে তাহলে হবে না। তো মেনকা যথারীতি ইন্দ্রের আদেশ তো অমান্য করতে পারে না, সে চলে যায়। হ্যাঁ, কিন্তু যাবার আগে সে কিন্তু খুব ভয় পায়। হ্যাঁ, ভয় অবশ্যই ভয় পায় যে বিশ্বামিত্রের ধ্যান ভাঙবো, যে এরকম সমস্যা, মানে তপস্যা করছে যে আপনার আসল টনমল, যে নিজের হাতটা ধোয়ার জন্য একটা নদী বানিয়েছে, কৌশিকী নদী, সেই বিশ্বামিত্রের আমি ধ্যান ভাঙাবো, এটা কি হয়? তাও আমাকে যখন আদেশ করছেন আমাকে তো যেতেই হবে। হ্যাঁ, কিছু আমার একটু হেল্প লাগবে আমার মারুতের। মারুত মানে হচ্ছে হাওয়া। তো হাওয়ার হেল্প আমার লাগবে, এবং মন্মথ বা কামের হেল্পও আমার লাগবে। একদম, এই দুজন যদি আমাকে হেল্প করে তাহলে আমি ব্যাপারটা একটু চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, এবং সেখানে মেনকা গিয়ে প্রথম যেটা করে সেটা হলো একটা অভিবাদন নৃত্য। হ্যাঁ, বেশ, তিনি তো নৃত্যকলায় পারদর্শী, উর্বশী রম্ভা মেনকার কথা আমরা শুনি। তো মেনকা নৃত্য করতে থাকেন এবং কোনো কিছুই এফেক্টই হয় না। তো তখন বলে এইবার তাহলে মারুতের এবার যেটা হয় সেটা হলো মারুত এসে তার বস্ত্র, মানে তার সূক্ষ্ম বস্ত্র সেসব উড়িয়ে নিয়ে চলে যায়। এবার মানে বিশ্বামিত্র সেই সময় মানে, এবং তার সঙ্গে ওই কামের বশবর্তী হয়ে যান বিশ্বামিত্র, এবং ফাইনালি বিশ্বামিত্র ধ্যান ভেঙে যায়। মেনকার উদ্দেশ্য মানে সিদ্ধ হয়। উদ্দেশ্য তো সিদ্ধ হয়ই, মানে ধ্যান ভেঙে যায়, মানে সহবাস করেন দুজন। অবশ্যই ওই মানে বিবস্ত্রা মেনকার সঙ্গে, এখানে পরিষ্কার যদি আমি মানে কোট করতে হয় তাহলে মেনকার সর্বাঙ্গ সুন্দরী বিবস্ত্রা মেনকাকে দেখে মুগ্ধ হয়ে বিশ্বামিত্র তার সঙ্গে মিলিত হলেন। এর থেকে ডিরেক্ট বোধহয় কিছু ইয়ে হয় না। তো অবভিয়াসলি মিলিত হওয়ার পর বিশ্বামিত্র এবং মেনকা দুজনেই বেশ কি বলবো, সেই অর্থে বিশ্বামিত্রর মতো একজন মুনি মানে ঋষি এবং মেনকার মতো একজন সুন্দরী, তাদের যে সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের যেটা হয় সেটা হলো, এবার মানে মেনকার উদ্দেশ্য তো ছিল বিশ্বামিত্র ধ্যান ভঙ্গ করা, সেটা হয়ে গেছে। এবার ওই মালিনী নদীর ধারে ফেলে চলে যায়। আর বিশ্বামিত্রর তো কোনো মানে বিশ্বামিত্র তো বুঝেছে যে ধ্যান ভেঙে গেছে, আবার কিছু একটা নেক্সটের দিকে যেতে হবে। তো ফাইনালি ইন্দ্র সবাই চলে গেছে। আর পড়ে আছে একটা বনে একটা বাচ্চা মেয়ে, একদম শিশু, মানে ভূমিষ্ঠ হয়েছে সবে। সেই সময় সেখানে বেশ বাঘ সিংহ সবই আছে, মানে জঙ্গলে যাওয়া হয়। তো পাখিরা বোঝে যে একে কিন্তু মানে ওই মহিলার ওই মেয়েটির মধ্যে একটা তেজ আছে, ওই মানে একদম নবজাত শিশুর মধ্যে। তো পাখিরা বলে যে আমরা ওকে প্রোটেক্ট করে রাখবো, এবং বেশ সুন্দরভাবে প্রোটেক্ট করে রাখে। এবং আস্তে 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 মানে কিছুদিন যায়। তো এইবার মহর্ষি কণ্য, যার কথা আমরা শুরু করেছিলাম, যার আশ্রমে শকুন্তলা এখন থাকে, তো সে বললো যে সে গিয়ে দেখে যেরকম পাখিরা তাকে রক্ষা করছে, সে তার আশ্রমে নিয়ে আসে। এবং শকুন্তলার নাম শকুন্তলা কেন? তার কারণ শকুন্ত বা পক্ষী দ্বারা যে মানে প্রোটেক্টেড ছিল, সে হলো শকুন্তলা। হ্যাঁ, এবং এইখানেই শকুন্তলা দুষ্যন্তকে বলে যে শুধুমাত্র, যেটাকে বায়োলজিক্যাল ফাদার বলে আর কি, যে শুধুমাত্র জন্ম যে দিয়েছে সেই পিতা নয়, না, পিতা তিন রকম হয়। এক হচ্ছে যে জন্মদাতা বা বায়োলজিক্যাল ফাদার, একজন যে প্রতিপালন করছে, খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে যে প্রতিপালন করছে, সেও পিতা। আর হলো প্রাণদাতা একজন, সেও পিতা। প্রোটেক্ট করছে, সেও পিতা। মানে তিনজনের মধ্যে যে কেউ, প্রাণ বাঁচায় আর কি। তো এই তিনজনের মধ্যে যে কেউ বাবা হতে পারে, যে কাউকেই পিতা বলে
সমান সম্মানের অধিকারী সে। তো সুতরাং কর্ণ আমার পিতা। দুষ্মন্ত বলে আচ্ছা বুঝলাম, কিন্তু ব্যাপারটা হলো আমি যে প্রথমেই বলেছিলাম আপনাকে, আপনি যে এত সুন্দরী, তো আমার তো আপনাকে দেখে প্রচণ্ড ভালো লেগেছে, কি করা যায়? তো শকুন্তলা বলে না, আমার বাবা মানে আমার পিতা যদি ততক্ষণ না আসে ততক্ষণ তো আমি কিছু বলতে পারবো না। বলে আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই, এর মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে। বলে কিভাবে বিয়ে করতে চান? এরকম করলে তো হবে না, আমার বাবা তো সম্প্রদান করবেন। বলে না, ক্ষত্রিয় হয়ে রাক্ষস এবং গান্ধর্ব দুমতেই বিবাহ সম্ভব, এবং সেখানে কন্যা নিজেকেই সম্প্রদান করতে পারে নিজেকে। এখানে বিয়ে নিয়ে একটা আছে, বিয়েগুলো একটু বল, কি কি বিয়ে বিবাহ আছে? তো এইখানে এই দুষ্যন্তই বলে আর কি শকুন্তলাকে, এবং সেটা আমরা অনেক সময় শুনেছি যে অনেক রকম বিবাহ আছে। 8 রকম বিবাহ, 8 রকম বিবাহ রয়েছে হিন্দু ধর্মে। তার মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মবিবাহ। ব্রহ্মবিবাহ, দৈব বিবাহ, প্রজাপত্য বিবাহ, অর্শ বিবাহ, এই 4টের ক্ষেত্রেই কন্যা সম্প্রদান হয়, মানে বাবা সম্প্রদান করেন। ব্রহ্মবিবাহের ক্ষেত্রে একটা ভালো ছেলে দেখে, ঋষি তুল্য একজনকে দেখে তার সাথে বিবাহ দেওয়া হয়। দৈব বিবাহ মোটামুটি ওরকমই কাছাকাছি। প্রজাপত্য বিবাহ যেটা আজকাল হচ্ছে সেটাই। এবং প্রজাপত্য বিবাহ এবং অর্শ বিবাহের ক্ষেত্রে যে ছেলে আর কি, ব্রাইড গ্রুম, সে কন্যাকে গ্রহণ করার বদলে তার বাবাকে অর্শ এবং ষাঁড় আর কি, বৃষ ইত্যাদি দেন, মানে রিভার্স ডাউরি যেটাকে আজকের দিনে বলা হয়। ডাউরির যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি হিন্দু বিবাহে রয়েছে, সেটা কিন্তু আজকের মেয়ের বাড়ি থেকে কিছু দেয়া হয় না। সবসময় যাকে বিয়ে করছে সেই পুরুষ বা ব্রাইড গ্রুম, যে সে কিছু না কিছু ছেলের মেয়ের বাবাকে দিচ্ছে। সেই কি দেবে সেই ডিফারেন্সিয়েশনেই রয়েছে ব্রহ্মবিবাহ, দৈব বিবাহ, অর্শ বিবাহ এবং অসুর বিবাহ। অসুর বিবাহে অনেক কিছু দেয়া হয়। রাক্ষস বিবাহটা আলাদা, হ্যাঁ, অসুর বিবাহতেও অনেক কিছু দেয়, বেসিক্যালি কিনে নেওয়ার মতো আর কি ব্যাপারটা, অনেকটা ছেলের বাড়ি থেকে কিনে নিচ্ছে বা ছেলে কিনে নিচ্ছে, সেটা হচ্ছে অসুর বিবাহ। রাক্ষস বিবাহ হচ্ছে তুলে নিয়ে যাওয়া, অপহরণ করে নিয়ে, এটা ক্ষত্রিয়দের ক্ষেত্রে হতো অনেক সময়, সেটা হচ্ছে তুলে নিয়ে গিয়ে বিয়ে। আরেকটা হলো গান্ধর্ব বিবাহ, মোটামুটি ইলোপিং আর কি, মানে ছেলে এবং মেয়ে তাদের দুজনের উভয় সম্মত, এবার কাউকে সম্প্রদান করতে হবে না, কোনো মন্ত্রোচ্চারণ হবে না, কিছু না। আজকের দিনে যেটাকে আমরা লিভ ইন বলি, অনেকটা সেরকমই, যে ছেলে মেয়ে দুজনে রাজি হলে পরেই যে বিবাহটা হয় সেটা গন্ধর্ব বিবাহ। এছাড়া রয়েছে পিশাচ বিবাহ হয় বলে একটা, পৈশাচ বিবাহ বা পিশাচ বিবাহ বলে রয়েছে। ওটা ঠিক বিবাহ নয়, ওটা হচ্ছে জোরপূর্বক, মানে এই সবকটাতেই কিন্তু বাকি যে 7 রকমের বিবাহ আছে তাতে কিন্তু কনসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসেন্ট অফ দ্য গার্ল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি চাইলে পরেই তার বাবা সম্প্রদান করে দিতে পারছে না, একদম। হ্যাঁ, গন্ধর্ব বিবাহ সেটা রয়েছে, কিন্তু পৈশাচ বিবাহের ক্ষেত্রে কনসেন্টের কোনো জায়গা নেই। অজ্ঞান অবস্থায় বা নিদ্রাতুর অবস্থায় বা এমনিও জোর করে আর কি, যেটাকে আমরা মানে ধর্ষণ বা বলাৎকার জাতীয় ঘটনা বলতে পারি, সেইভাবে যদি জোর করে উইদাউট কনসেন্ট করা হয় তাহলে সেটাকে পিশাচ বিবাহ বলা হয়, যেটা কিন্তু একেবারেই অ্যাপ্রুভড নয় কারোর জন্য, কিন্তু এটা একটা ধরন বলে বলা হয়েছে, যে এটাও একটা ধরন, এইটা অ্যাপ্রুভড একেবারেই নয়। এবং বিবাহ তার মানে সবগুলোই কভার করলাম আমরা। গান্ধর্ব বিবাহের ক্ষেত্রে আরেকটা একটু বলে নিই, এছাড়া আমরা পরে দেখব স্বয়ম্বর বিবাহ বলে একটা বিবাহের কথা। ভীষ্ম বলছেন যে 9 রকম বিবাহ হয়, অ্যাকচুয়ালি এই 8। ভীষ্ম তখন বলেছিলেন, আমরা স্বয়ম্বরের কথা বারবার শুনেছি। স্বয়ম্বর বিবাহ একটা বিবাহ যেখানে অবভিয়াসলি মেয়ের কনসেন্টটাই সব, হ্যাঁ, মেয়েই সিলেক্ট করবে কাকে বিয়ে করবে। এবার দুষ্যন্ত আর শকুন্তলায় ফিরে আসি। এবার দুষ্যন্ত বলে যে দেখো, আমরা ক্ষত্রিয়, আমাদের কিন্তু 2 ধরনের বিবাহ মিলিয়েই বিবাহ করা যায়। রাক্ষস এবং গান্ধর্ব আলাদা আলাদাও করা যেতে পারে, রাক্ষস এবং গান্ধর্ব মিলিয়েও মিশ্রিত একটা বিয়েও করতে পারি আমরা। সেখানে কিন্তু বাবার দরকার পড়ে না, সেখানে তুমি নিজেকে নিজে সম্প্রদান করতে পারো। তো এবার শকুন্তলা ভাবে আচ্ছা ঠিক আছে, তাহলে যখন এত ধর্মজ্ঞ একজন রাজা বলছেন নিশ্চয়ই ঠিকই বলবেন। তো তিনি বলেন ঠিক আছে, আমি মেনে নিতে পারি, কিন্তু তার আগে একটা শর্ত আছে। আমার যে পুত্র হবে সে কিন্তু আপনার যুবরাজ হবে। রাইট। তো মানে দুষ্যন্ত 1 সেকেন্ডে রাজি হয়ে যায়, কারণ তখন তিনি রূপের মোহে পাগল। হ্যাঁ, এবং মানে বলতে গেলে কামের বশবর্তী হয়েই পাগল। আর সেখানে তিনি বলছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি একদম 100 মানে কিছুমাত্র চিন্তা না করে বললে হ্যাঁ ঠিক আছে। হলো, মনস্কামনা সিদ্ধ হলো, দুষ্মন্তেরই মনস্কামনা সিদ্ধ হলো।
ফাইনালি তারা মিলিত হলেন এবং ফাইনালি ও চলে গেল, চলে গিয়ে বললো আমি আমার সেনা পাঠাবো, তোমাকে রাজধানীতে নিয়ে যাবে, তুমি ততক্ষণ এখানে থাকো, বলে চলে গেল। কর্ণ তো ফিরল, শকুন্তলা লজ্জায় কিছু বলে উঠতে পারছে না যে বাবাকে কি বলবো, আমি তো হয়ে তো গেছে এখন ব্যাপারটা। তো কর্ণ বললো, কর্ণ দিব্যদৃষ্টিতে জেনে গেল, তখনকার দিনের লোকজন দিব্যদৃষ্টিতে জেনে ফেনে যেতে পারতো, জেনে গেল, গিয়ে বললো যে না ঠিক আছে, তুমি যেটা করেছো সেটা খুব একটা ভুল না, বরঞ্চ তোমার যে মানে পুত্র হবে সে কিন্তু একটা তেজস্বী পুত্র হবে এবং সে কিন্তু মানে সে তার নামে পুরো দেশ জয় জয়কার করবে। হ্যাঁ হ্যাঁ ওরকম ব্যাপার বললো। হ্যাঁ, এবং বলে যে তোমার যে পুত্র হবে সে একটা বিরাট মানে দারুণ একটা পুত্র হবে এবং সে সারা দেশ তার নামে জয় জয়কার করবে এবং সে একটা মানে দারুণ লোক হবে, দারুণ ছেলে হবে। তো শকুন্তলা বললো ঠিক আছে, তারপর পাঠা ধুইয়ে দিল বাবার, বললো সব ঠিক আছে। এবার তো চললো 3 বছর পর, মানে এখানে একটা অদ্ভুত টিকাকার বলেন যে মহাপুরুষগণ দীর্ঘকাল গর্ভে বাস করেন, আচ্ছা 9 মাসের চেয়ে বেশি। বলে যে 3 বছর পর শকুন্তলা সুন্দর এক অগ্নিতুল্য মানে একটা ছেলের জন্ম দিল এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেই ছেলে যখন তার বয়স 6 বছর, সেই 6 বছরেই সে বাঘ সিংহ হাতি সবাইকে নিয়ে এসে বেঁধে রাখতো, কাউকে পাত্তাই দিত না মানে, আর বাঘ ফাঁক ওকে ভয়ই পেত আর কি, মোগলি ছোট মোগলি টাইপের ব্যাপারটা। আর ও রীতিমতো এরা বেশ সকল জন্তুকেই সে দমন করতো, তার নাম ছিল সর্বদমনের জন্য নাম রাখা হলো। হ্যাঁ, তো এবার কর্ণ এরকম বিক্রম টিক্রম দেখে বলছে যে এবার তো 6 বছর হয়েছে, এবার তুমি যাও, কারণ কি বলতো এটা একটা নিয়মের ব্যাপারও আছে যে মেয়ে যদি বাপের বাড়িতে এতদিন থাকে সেটা ঠিক না, আর তাছাড়া মানে ছেলেও বড় হচ্ছে, সিংহ বাঘ সমস্ত আমার আশ্রমের মধ্যে এসে যাচ্ছে, হ্যাঁ এটা ঠিক না, এ তো ক্ষত্রিয় পুত্র, এর রাজা হওয়ার কথা, একে এবার ওখানেই নিয়ে যাও, ওটাই হলো ওর জায়গা এবং তোমারও সময় হচ্ছে তুমিও যাও, বেশি দিন থাকাটা আমার জন্য ধর্মের অনুযায়ীও ঠিক না। তো শকুন্তলাকে ওর শিষ্যদের দিয়ে রাজভবনে পাঠিয়ে দিল। এই পুরোটার মধ্যে কোথাও আংটি শুনতে পেলেন? নেই, আংটির ব্যাপার এখানে একেবারেই নেই। এবার শকুন্তলা দুষ্যন্তের কাছে গিয়ে বলল যে আমি এই তোমার আমি এসে গেছি এবং আমি এসে গেছি, যে যা কথা হয়েছিল লেটস মানে ফাইনালাইজ মানে আমাদের বিয়ে হয়ে যাক, ওটা মানে তুমি আমাকে রানী করে দাও, ওকে যুবরাজ করে দাও। দুষ্মন্ত বলছে তুমি কে, চিনা তো? এটা ইম্পর্টেন্ট যে এখানে কোনো ভুলে টুলে যায়নি দুষ্যন্ত, পরিষ্কার বলা হচ্ছে যে দুষ্যন্ত চিনতে পেরেছে কিন্তু তাও অস্বীকার করছে, মানে এবং শুধু তাই না, ডিরেক্ট অস্বীকার, কোনো ভুলে টুলে যায়নি, ওর পুরোটা মনে থেকেও ও ডিরেক্ট অস্বীকার করলো। শুধু বলতে তুমি কে, যা খুশি তাই বললেই হবে নাকি? শকুন্তলাকে যখন এই কথাটা বলে এবং তার সঙ্গে বলে তুমি মেনকার পুত্রী, মেনকা তো খুব খারাপ একজন মহিলা, খারাপ চরিত্রের মহিলা, তার মানে মেয়ে হয়ে তুমি বলছো তুমি আমার স্ত্রী। আর শকুন্তলা বেশ কিছুক্ষণ শোনে, তারপর মহাভারত অনুযায়ী 3 পাতা তিরস্কার করেন। 3 পাতা তিরস্কার, বাংলা ভাষায় যাকে খিস্তি বলে, 3 পাতা ধরে দুষ্মন্তকে যা বলে, এবং সেটা যদি পড়েন আপনার প্লিজ পড়ে দেখবেন সেখানে কি না বলে শকুন্তলা। এবং সবচেয়ে বড় কথা দেখ কি অদ্ভুত, যখন পরবর্তীতে গল্পটা বলা হয় বারবার শকুন্তলাকে খুব উইক দেখানো হয় না, এখানে কিন্তু শকুন্তলা একদম উইক না, উইক নয়। এবং সে দুষ্যন্তকে প্রথমেই বলে যে দেখো মনে এক মুখে এক, যারা তাদের মতো খারাপ মানুষ আর পৃথিবীতে নেই একদম, কারণ তুমিও জানো সত্যিটা কি, আমিও জানি সত্যিটা কি, তোমার মনের ভেতরে যে বসে আছে সেও জানে সত্যিটা কি, তা সত্ত্বেও তুমি যেটা করছো এটা একটা প্রচণ্ড বড় পাপ করছো। শুধু তাই নয়, প্রথমে এটা বলে, তারপর বলে যে তারপরে বোঝায় যে একটা স্ত্রীর গুরুত্বটা কি। বলে যে ধর্ম, অর্থ এবং কাম এই 3টে রাস্তায় যদি কাউকে উত্তরণ ঘটাতে হয় তার জন্য স্ত্রীকে দরকার একদম। এবং স্ত্রী মানে স্ত্রী হচ্ছে নির্জন যখন আছো তখন তোমার বন্ধুর কাজ করবে, যখন তুমি একটা ধর্মকর্ম করছো তখন তোমার পিতার কাজ করবে, এবং যখন তুমি দুঃখে আছো তখন তোমার মায়ের কাজ করবে। এটা হচ্ছে স্ত্রী, এতটা গুরুত্বপূর্ণ, তাকে তুমি অস্বীকার করছো কি করে? এটা 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 একেবারেই কোনো কার্যকর ব্যাপার হচ্ছে না। এবং তুমি যে রাগ করে যা খুশি তাই বলছো, তুমি যদি এখন মানে কোনো স্বামীরই এটা উচিত নয় যে প্রচণ্ড রাগেও
সে তার স্ত্রীকে কটু কথা বলতে কিন্তু পারে না। এবং অস্বীকার করা মানে তো আরো বড় ব্যাপার। হ্যাঁ, এবং সে বলে যে তুমি একটা রাজা, হ্যাঁ, রাজার অকাদ মে রহো, বলে ওকে যে তুমি জানো না আমি কে। exactly. মেনকা হলো দেবতাদের মধ্যে একটা ওই লেভেলের মহিলা। হ্যাঁ, আমি যদি চাই আমি অন্তরিক্ষ দিয়ে চলাফেরা করতে পারি, তোমার কোনো আইডিয়া নেই। বিশ্বামিত্র আমার বাবা, আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তুমি আমাকে বলছো তুমি আমাকে অস্বীকার করবে। এবং বলছে যে তুমি তো সম্পূর্ণই নও। হ্যাঁ, যতক্ষণ তোমার স্ত্রী না থাকবে ততক্ষণ তোমার সম্পূর্ণও নয়, তুমি অমরও হবে না, কারণ তোমাকে অমর করার জন্য তোমার স্ত্রীর প্রয়োজন, অর্থাৎ সন্তানের মাধ্যমে অমর হবে। তো এরকম ভাবে ওই যেটা বললো অরুণাভ আর কি, 3 পাতা ধরে তিরস্কার করে শকুন্তলা। তারপর বলে যে তুমি যদি নাও স্বীকার করো আমার কি তাও আমার পুত্র সে কিন্তু সারা পৃথিবীর শাসন করবে, তোমার কি আমার দরকার নেই, কারণ কর্ণ এই আশীর্বাদ আমাকে দিয়ে, এই আশীর্বাদ দিয়ে তোমাকে দরকার নেই, আমি গেলাম বলে চলে যায়। এবার হয় দৈববাণী হয়ে, এবার দুষ্মন্ত তো পুরোটা জানে। দুষ্মন্ত বলে যে দৈববাণী হয় যে শকুন্তলা তো সত্যি কথা বলছিল, তুমি এটা কি করলে, একদম তুমি একে স্বীকার করে নাও আর বলো যে এই যে তোমার ছেলে যাকে নাও এর ভরণ পোষণ করো, এর নাম ভরত হবে। ভরত মানে কে, যার নামে ভারতবর্ষ নামটা এসছে সে হলো ভরত, সেই রাজা হলো ভরত। আর বললো যে রাজা মানে বললো যে পুরোহিতদের বললো কি অদ্ভুত, বললো আপনারা সবাইকে বলছে আপনারা দেবদূতের কথা শুনলেন, কারণ সবাই তো ভাবছে রাজার সত্যি কথা বলছে। রাজা এখন কি করলো দুষ্মন্ত, বলছে আপনারা দেবদূতের কথা শুনলেন, অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিকই বলছে ওরা, আমি আসলে ডিরেক্টলি স্বীকার করতে পারতাম না, তাহলে আপনারা আমাকে বাজে কথা বলতেন, এখন যেহেতু দেবদূতরা বলেছে আমি স্বীকার করতে পারছি। কি অদ্ভুত, নিজে স্বীকার করলো না, দেবদূতরা বললো সঙ্গে সঙ্গে স্বীকার করলো। হ্যাঁ, দুষ্যন্ত খুব শক্তিশালী রাজা ছিলেন, কিন্তু খুব ধার্মিক রাজা ছিলেন এরকম কিন্তু খুব একটা বলা হচ্ছে না, একদম না, বরং শকুন্তলাকে গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে দুষ্যন্ত শকুন্তলার গল্পে। একদম। এবং সেখানে শকুন্তলাকে সান্ত্বনা দিয়ে ডেকে বলে, সান্ত্বনা দিয়ে বলে না না তুমি মানে তোমাকে আমি তোমার সতীত্ব প্রতিপাদনের জন্যই আমি এইসব করেছিলাম, না হলে তোমাকে লোকে দোষ দিত। ওই রামচন্দ্র সীতার মতো ব্যাপারটা, রামচন্দ্র সীতার মতো ব্যাপার, সবসময় একটা মোরাল ডিলেমার মধ্যে আছে কে ঠিক কে ভুল। বাট এখানে অবভিয়াসলি শকুন্তলার গুরুত্ব অনেক বেশি থ্রু আউট দিস চ্যাপ্টার। এবং মানে ও বলে যে ক্রোধ বসে তুমি আমাকে যেসব অপ্রিয় কথা বলেছো সেজন্য আমি তোমাকে ক্ষমা করলাম, দুষ্মন্ত বলে নিজের দোষের জন্য ক্ষমা কিন্তু চাইনি। এটা কিন্তু মহাভারতেও লেখা আছে, মানে এই পার্টিকুলার বিয়েতেই লেখা আছে, তা আমি ক্ষমা করলাম। এবং নিজে লেখা আছে দুষ্মন্ত নিজের কটূক্তির জন্য ক্ষমা চাইলেন না। তো সুতরাং এইখানে ফাইনালি দুষ্মন্ত আর শকুন্তলার গল্প শেষ হলো। এবং এই ভরত আর কি, ভরত পরে গিয়ে ও যেটা বললো আর কি, ভরতই পরে এই পুরুবংশ বা কুরুবংশের উৎস ওখান থেকে, বাকিটা পুরোটা এই জন্মবৃত্তান্ত বা ফ্যামিলি ট্রি পুরোটাই দেয়া আছে। তবে হ্যাঁ, এই এখান থেকে আমরা একটা তো হচ্ছে ওই যে মিথটা, আংটির কোনো মিথ নেই, ওটা একটা গল্প লিখেছেন কেউ, সেটা একটা জিনিস আমাদের যেমন জানার। আর শেখার একটা বিষয় হচ্ছে যে শকুন্তলা যে পুরো দুষ্যন্তকে বললেন যে স্ত্রীর গুরুত্ব কতটা, সেটা বোধহয় ভাবার জায়গা। হ্যাঁ, এবং সেটা যে সেই সময় ওইভাবে স্ত্রীদেরকে কনসিডার করা হতো সেটা কিন্তু বারবার আছে মহাভারতে। এবং স্ত্রীদের গুরুত্ব কিন্তু মারাত্মক লেভেলে ছিল সেই সমাজ, যদি আমরা সেই সমাজটাকে ভাবি, সেই সমাজে কিন্তু বারবার স্ত্রীদের কথা বলা হয়েছে। আমরা এর আগের কোনো একটা এপিসোডেও বোধহয় এই নিয়ে কথা বললাম। আরেকটা জিনিস, স্ত্রীকে কোথাও উইক দেখানো হয়নি কিন্তু না, বিশ্বামিত্রর মতো একজন ঋষির ধ্যান কিন্তু মেনকা ভাঙিয়ে দিতে পেরেছেন। শকুন্তলার মতো একজন তেজস্বিনী পুত্রী, তিনি মানে তেজস্বিনী নারী, তিনি গিয়ে কিন্তু কোথাও উইক নিয়ে বলি আমাকে প্লিজ মনে করো, আমাকে প্লিজ গ্রহণ করো, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, একদম একেবারেই নেই। তা সেটা তো আমরা আগেও দেখেছি, ভৃগুর স্ত্রী পুলোমা, তারপর কদ্রুবিনতা, তারপর আমাদের এই আগের এপিসোডে যেটা নিয়ে কথা হলো শর্মিষ্ঠা, দেবযানী, জরৎকারী। হ্যাঁ, তো নারীকে কখনো উইক হয়ে দেখানো হয়নি। এই ব্যাপারটা যেটা হয়েছে, এবং তার মানে এটা বলছি না যে ভারতবর্ষে নারীকে সবসময় উঁচুতেই রাখা হয়েছে। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেই যে নারীর উপরে অত্যাচার করা হয় তার জন্য যে ধর্মের একটা দোহাই দেওয়া হয়, ধর্মে এরকম কিন্তু কিছু নেই। হ্যাঁ, যতদিন না অ্যাকচুয়ালি এই কথাটা বলাটা কতটা ঠিক হবে বা এটা আমরা রাখতে পারবো কিনা জানি না, যতদিন না ধর্ম
যদি এটাকে ধর্ম বলা হয়, মানে ধর্ম বলতে আমি কিন্তু রিলিজিয়নের কথা আমরা বলছি না, ধর্ম বলতে যে ধর্ম বা ডিউটির কথা যে বলা হচ্ছে বারবার, সেখানে কিন্তু সবসময় মহিলাদের এগিয়ে রাখা হচ্ছে। এবং তুই যে ধর্মের দোহাইয়ের কথা বলি, সেটা কিন্তু ইজ ভেরি রিলিজিয়ান। হ্যাঁ, প্যাট্রিয়ার্কিটা এই সময় অবধি প্যাট্রিয়ার্কি আছে, কিন্তু তার মানে এটা নয় যে মহিলাদের অসম্মান। যেমন কনসেন্টের কথা আমরা বললাম, কনসেন্ট একটা একদম ইম্পর্টেন্ট বিষয়, এবং ছুতমার্গ নেই কোনো রকমের না, এবং সেক্সুয়াল লিবারেশন, এটাই বলছি, সেক্সুয়াল লিবারেশন নারীরও পুরুষেরও দুজনেরই সেক্সুয়াল লিবারেশনের একটা জায়গা একদমই। এবং স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব শকুন্তলা যেটা একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন সেটা। মানে এই যে কমপ্লিট করা, নারী না হলে পুরুষরা কমপ্লিট হবে না, এই কথাটা পরিষ্কারভাবে এই পুরো আখ্যানটার মধ্যে কিন্তু আছে। তো কাজেই ভবিষ্যতে যদি কেউ বলে যে আমাদের ধর্মে ভারতের ঐতিহ্য, তাহলে এই গল্পগুলো কিন্তু কাজে দেবে। ভারতের ঐতিহ্যে এগুলো ছিল না, এগুলো পরে এসছে। রাইট। তো ঠিক আছে, আমরা দুষ্যন্তের গল্প শেষ করলাম। এবার আমরা ফিরি কোথায়, আমরা যাই কোথায়? কারণ এখানে তো অনেকগুলো ব্যাপার আছে। আমরা তো অ্যাকচুয়ালি একটা পার্ট, যদি এই বই অনুযায়ী একটা পার্ট বা এত মানে ব্রোকেন ন্যারেটিভ, তো আমরা একটা কাজ করি, আমরা তো সত্যবতীতে তো ঢুকতে হবে এখন। হ্যাঁ, মানে পুরুবংশের একটা ব্যাকগ্রাউন্ড তো দেয়া হলো, ভরত আসলো, এরপরেই হলো ভরত অনেকদিন নিজের বংশ বিস্তার করে একটা জায়গায় এসে পৌঁছেছে। সেটার মানে সেখানেও একটা জায়গা আছে, যেটা হলো মানে দুষ্মন্ত শকুন্তলার পুত্র বহু দেশ জয়টয় করে টোরে, তার বংশের এক রাজার নাম হলো হস্তি, যার নামে হস্তিনাপুর। তো ওইখানে তো আসবো। এটা বলার আগে খুবই ইম্পর্টেন্ট হলো, গঙ্গা, শান্তনু, প্রদীপের গল্প বলার আগে আমাদের বলতে হবে সত্যবতীর গল্প। রাইট, সত্যবতীর জন্ম বৃত্তান্ত, মানে সত্যবতী এবং কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস আর কি, যাকে ব্যাসদেব বলা হয়েছে পরে, বা বেদব্যাস বলা হয়েছে। তো শুরু করি। আমরা সর্বসত্র যেখানে শেষ করেছিলাম, আপনাদের বলি, সেটা হলো মনে আছে নিশ্চয়ই, সেটা সর্পযজ্ঞে আস্তিক যেভাবে সব সর্পদের বাঁচিয়েছিল এবং ফাইনালি সমস্তরা একটা ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছেছিল, এবং আস্তিক বলেছিল যে ঠিক আছে, তা যজ্ঞ ফজ্ঞ হয়ে গেল। এবার বলেছিল তাহলে আসল মহাভারতে আমরা ঢুকি। সেইখানে অ্যাকচুয়ালি বলেছিল ঠিক আছে, সব মহাভারতের গল্প টল্প বলেছে চেদিরাজ্যের রাজা, তার নাম হচ্ছে উপরিচর বসু। এই উপরিচর বসু মানে আমাদের এই বসু না, তখনকার বসু মানে অন্য ছিল। হ্যাঁ, এখনো ওই বসুরই বোধহয় কিছু একটা আমরা নিয়ে চলি, কিন্তু উপরিচর বসু বলে চেদিরাজ্যের একটা রাজা ছিল। সে ইন্দ্র তাকে মানে ইন্দ্র তার মানে কি বলবো বন্ধু ছিল, এবং তাকে নিয়ে উপরে উপরে ঘুরে বেড়াতো বলে বোধহয় তার নাম উপরিচর। হ্যাঁ, তো এবার তো অ্যাকচুয়ালি ইন্দ্রর সঙ্গে সে মাঝে মাঝে এই বিমানে করে ঘুরে বেড়াতো। আর এখানে দেখা যাচ্ছে এই প্রথমবার কিন্তু মহাভারতে বিমানের উল্লেখ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইন্দ্র কিন্তু মানে ইন্দ্র আগের বার যখন তক্ষককে বাঁচাতে এসেছিল, সে বিমান নিয়ে এসেছিল, বাট এতটা ক্লিয়ারলি বলা হয়নি যে একজন মানে এমন একটা জায়গায় এমন একটা জিনিস করতেন, তার জন্য নামই উপরিচর হয়ে গেল, এবং উপরে যে চড়ে আর কি, উপরিচর বসু। এবার এর 5 পুত্র ছিল। এখানে একটু থামিয়ে বলি যে আমরা কিন্তু এটা ক্লেম করতে চাইছি না যে মহাভারতের সময় বা ভারতবর্ষে প্রচুর আগে এরোপ্লেন আবিষ্কার হয়ে গেছে, এরকম কোনো ক্লেম নেই। মানে জুল ভার্নকে আপনি বলবেন যে সে বিরাট বড় সায়েন্টিস্ট ছিল, নয়, এটা যদি সায়েন্স ফিকশনও হয়, অ্যাটলিস্ট কল্পনা শক্তি ওই অবধি ছিল যে মানুষের বিমান হতে পারে, এরকম একটা ব্যাপার আছে। দেখ, সে তো পুষ্পক বিমান ও রামায়ণে বারবার বলা হয়েছে, ভাবতে তো অসুবিধা নেই, সেই সময় বিমান টেকনোলজি ছিল, বা এটা ভাবতেও অসুবিধা নেই, এটা কল্পনা হলেও ভালো, অরিজিনাল হলেও ভালো, কোনোটাই অসুবিধা নেই। তা আমরা যেটাই ভাবি, ভাবনার জায়গাটা অত ডিরেক্টলি আপনাদের অব্দি না পৌঁছে আমরা নিজেদের মতো গল্পটার উপর কনসেন্ট্রেট করি। তো উপরিচরের মানে রাজ্যের নিকট, রাজধানীর নিকট শক্তিমতী বলে একটা নদী ছিল। তো সেই নদী কোলাহল পর্বত, সেই সময় একটা অদ্ভুত ব্যাপার ছিল, পর্বতদেরও নাকি পুত্র ছিল। সেটা আমার মনে হয় এটাও হতে পারে যে এরকম একটা মানে এখানে আমি জানি না মেটাফরিক্যালি কীভাবে ব্যাপারটাকে তৈরি মানে এক্সপ্লেন করা যায়, বাট আমরা গল্পের খাতিরে ভাবলাম যে এই পর্বতেরই একটা পুত্র ছিল এবং একজন কন্যাও ছিল। এটা এখানে আছে যে কোলাহল পর্বত সেই শক্তিমতী নদী, যেটা উপরিচর বসুর রাজত্বে রয়েছে, তাকে আটকে দেয়, এবং সে সময় উপরিচর এমন একটা পদাঘাত করেন কোলাহল পর্বতে যে শক্তিমতী আবার বইতে পারে। তো এই বইতে বইতে এই কোলাহল এবং শক্তিমতীর থেকে শক্তিমতীরই মূলত একটি কন্যা এবং একটি পুত্রের জন্ম হয়। তো সেই
পুত্র যে তাকে সেনাপতি করেন উপরিচর, একদম। আর যে কন্যা শুক্তিমতী নদীর কন্যা, মানে শুক্তিমতির কন্যা, তাকে মহিষী করেন, তার নাম গিরিকা, হ্যাঁ, গিরির পুত্রী, সেজন্য গিরিকা, রাইট, গিরিকাকে বিবাহ করেন। রাইট। তো গিরিকাকে বিবাহ করেন, বেশ ভালোই চলছে, এবং বলছে যে গিরিকাও খুব সুন্দরী, মানে প্রায় শ্রীয়ের মতো রূপ, একদম। শ্রী মানে রাধা। এবার এখানে একটু বলে রাখি যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমরা বারবার বলি, শ্রীকৃষ্ণের কিন্তু শ্রী মানে রাধা, তারপরে কৃষ্ণ, একদম। ওটা কিন্তু নামের আগে যে শ্রী বসাচ্ছি সেটা নয়, রাধের শ্যামের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, একেবারেই। তো শ্রীয়ের মতো রূপ গিরিকার, এবং গিরিকাতে খুব ভালো এদের মধ্যে চলছে, একদিন ভালোবাসা চলছে। তো গিরিকার সাথে একদিন মানে গিরিকা ঋতুমতী হয়েছে, এবং রাজা গেছে মৃগয়া করতে। হ্যাঁ, তার আত্মীয়রা বলেছে যে এখন মৃগয়া করো, রাজা গিরিকাকে ছেড়ে মৃগয়া করতে চলে গেছেন, চলে গেছে। এবার ঋতুমতী তো হয়েছে। এবার রাজা এইটা বুঝতে পেরেছে, খবর পেয়েছে যে স্মরণ করেছে ইয়েকে, এবং বলেছে যে এবার তো ঋতুমতী হয়ে গেছে, আমি এখন তো নেই ওখানে, ঋতু নষ্ট হবে। কারণ তখনকার দিনে আমরা বারবার বলেছি, তখনকার দিনে ঋতুমতী হওয়া মানে সন্তান লাভের একটা ব্যাপার ছিল। আর সেখানে ঋতুমতী হয়েছেন এবং আমি এখন এত দূরে, তাহলে কি করা যায়। এবং তার মনেও পড়েছে গিরিকার কথা, খুবই মনে পড়েছে, এবং মনে পড়ে কামাবিষ্ট হয়েছেন উনি। কি করা যায় এবার? উনি আজকের দিনে দাঁড়িয়ে তো এটার একটা পসিবিলিটি হতেও পারে, কেউ যদি বাইরে থাকে সে তার নিজের সেমেনকে ইয়ে করে মানে ফ্রোজেন করে সেটা পাঠানো যেত, হয়তো সেই সময় সেই টেকনোলজি ছিল, এবং টেকনোলজি ছিল, বা অ্যাটলিস্ট কল্পনা ছিল IVF এর, রাইট, IVF এর কল্পনা ছিল। তো তিনি যেটা করেন, সেই শুক্রকে উনি একটা পাতার মধ্যে একটা সেন পক্ষীকে দিয়ে বলেন, এবার সেন পাখি মানে বাজ পাখি আর কি, বাজ পাখিকে দিয়ে বলেন তুমি নিয়ে যাও, তুমি নিয়ে গিয়ে গিরিকাকে দিয়ে দাও, গিরিকা যাতে নিজের ঋতু রক্ষা করতে পারে আর কি। তো গিরিকা এবার নিয়ে তো যাচ্ছে, সেন পক্ষী যমুনার উপর দিয়ে যাচ্ছে, তো অন্য এক সেনের সঙ্গে তার লেগে গেলো ঝামেলা লেগে গেল। এবার ঝামেলা লাগাতে কি হলো, ওই যে শুক্র সম্মিলিত যে পাতাটা সেটা পড়ে গেল জলের, যমুনার জলে পড়লো। এবার সেখানে অদ্রিকা বলে এক অপ্সরা, যিনি নাকি মৎস্য রূপে ওখানে বিরাজ করছেন, তিনি সেই শুক্র গ্রহণ করলেন এবং তিনি হলেন গর্ভবতী। যা হওয়ার ছিল হলো উল্টো। এবার অদ্রিকা যখন গর্ভবতী হলো, তারপর একটা 10ম মাসে ধীবরের জালে অদ্রিকা ধরা পড়ল। ধীবর সেই মৎস্যির উদরে দেখলো একজন পুরুষ, একজন স্ত্রী সন্তান, এই দুই সন্তান মনুষ্য সন্তান। এবং তখন অদ্রিকা বলল যে আমি হলাম একজন অপ্সরা, যে নাকি সাপাবিষ্ট হয়ে বা শাপিত হয়ে আমি ছিলাম মৎস্য হয়ে এতদিন যমুনা নদীর নিচে। আর আমার সাপ তখনই স্খলন হতো যখন যদি আমার গর্ভে কোনো মনুষ্য জন্মায়, এবং এটা মানে অ্যাকচুয়ালি ডেস্টিনি এইভাবে হয়েছে। তো সে বললো এই দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে তোমার কাছে থাকলো, আমি গেলাম, আমি তো সাপ মুক্ত হয়ে গেলাম, চলে যায়। এবার উপরিচরের তো অ্যাকচুয়ালি সন্তান, উপরিচর ধীবরকে গিয়ে বললো দেখো এটা যেটা হয়েছে সেটা হয়তো অদৃষ্টেরই পরিহাস, মানে অদৃষ্টই ছিল, এটা কাজ করো তুমিই রাখো এদের। এই অবধি তো হলো। তারপর কি হলো? তো এই ছেলের নাম মৎস্য, সে চলে গেল, ধার্মিক রাজা হয়েছিল সে পরে। রাইট। আর এই যে মেয়েটি, সে হচ্ছে সত্যবতী, রূপে গুণে গুণবতী, রূপবতী একজন কন্যা, এর নাম সত্যবতী। কিন্তু সে যেহেতু এই বেসিক্যালি ফিশারম্যান কমিউনিটিতে সে আছে, মাছ টাচের সাথে রয়েছে, এবং মৎস্য গর্ভেই তার জন্ম, তাই তার গা থেকে খুব মাছের গন্ধ বেরোতো, তাই জন্য তার নাম ছিল মৎস্যগন্ধা। এবার সে একটু বড় হওয়ার পর আর কি, যুবতী হওয়ার পরে সে তার বাবার হয়ে বোট চালাতো, মানে নৌকা পারাপার করাতো আর কি। তো একদিন যেমনি সে নৌকা পারাপার করাচ্ছে, পরাশর মুনি তার নৌকায় উঠলেন, এবং কিছু দূর যাওয়ার পরে পরাশর মুনি ওই আবার যেটা হয় আর কি, এত সুন্দরী মহিলা, হ্যাঁ, যুবতী, তাকে দেখে পরাশর মুনি কামাতুর হয়ে পড়লেন। হ্যাঁ, এবং তিনি বললেন যে, প্রথমে জিজ্ঞেস করলেন যে এই তোমার যে এই নৌকার মালিক কোথায়? হ্যাঁ, তো বললো যে মালিক তো নেই, আমিই করি, আমার বাবার। হ্যাঁ, তো বলছে কিন্তু যেটাই হয়ে থাকুক, আমি কিন্তু তোমার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমার জ্ঞান আছে, আমি কিন্তু জানি তুমি কি করে হয়েছো। তো এই মুহূর্তে যেটা আমি চাই সেটা হলো এই কামাতুর হয়ে পড়েন, তিনি কামাবিষ্ট হয়ে পড়েন এবং বলেন যে আমি কিন্তু তোমার কাছ থেকে পুত্র চাই। সত্যবতী বলেন না, আমি কুমারী, পিতার বাবাকে কি মুখ দেখাবো, কি বলবো আমি গিয়ে এখন?
পরাশর বলে, দেখো যদি সেরমই হয় তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি যে আমার সঙ্গে তোমার সহবাসের পরেও তুমি কুমারীই থাকবে। একদম সেটা হতে পারে আমার ইয়েতে। হ্যাঁ। তো তখন আরেকটা সত্যবতী তখন আরেকটাও শঙ্কার কথা বলেন যে এটা একেবারে খোলা, আমি Right. নদীর মধ্যে রয়েছি, আমরা একটা নৌকার মধ্যে, এখানে এরকম একটা সহবাস করে মিলিত হলে পরে চারিদিকে তো অন্য মানুষজন দেখতে পাবে, হ্যাঁ, তো এটা কি করে হবে ব্যাপারটা, মানে খুব লজ্জাজনক ব্যাপার হবে। কাকে বলেছে? পরাশর মুনি। পরাশর মুনিকে বলেছে। পরাশর মুনি বলছে তোমার তো ক্ষমতা সম্বন্ধে কোনো ধারণা নেই, আমি চারদিকে একটা মোটামুটি কুয়াশার মতো তৈরি করে দেবো, কুয়াশার চাদর চারদিকে হয়ে যাবে, দেয়াল হয়ে যাবে, কেউ দেখতে পাবে না। কুজ্ঝটিকা, এখানে কুজ্ঝটিকা লিখেছে। হ্যাঁ, চারিদিক তমসাচ্ছন্ন হয়ে গেল এবং কুজ্ঝটিকার মধ্যে তাদের সহবাস, তাদের মিলন ঘটলো এবং ফাইনালি মানে কুমারী থাকলো। কিন্তু এই মিলন হওয়ার জন্য পরাশর মুনি দুটো বড় দিলেন সত্যবতীকে। একদম। তো বললেন যে দুটো জিনিস হবে, একটা হচ্ছে যে তুমি তো মৎস্যগন্ধা, তোমার গা থেকে মাছের গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমার সাথে মিলিত হওয়ার পর থেকে তোমার গা একেবারে সুগন্ধে ভরে যাবে এবং এমন সুগন্ধ হবে যে যোজন দূরে সেই সুগন্ধ পাওয়া যাবে। সেই থেকেই মৎস্যগন্ধা বা সত্যবতীর নামকরণ হলো যোজন গন্ধা, মানে যোজন দূর থেকে তার গন্ধ পাওয়া যাবে আর কি। আর বললেন যে আমি তো এত বড় একজন ঋষিমুনি মানুষ, তো তোমার গর্ভে যে সন্তান আমাদের এই মিলনের ফলে জন্মাবে সে কিন্তু বিরাট বেদজ্ঞ একজন পণ্ডিত হবে। এবং এর নাম দৈপায়ন কেন হলো? হ্যাঁ, তো এই পুত্রই কিন্তু পরাশর পুত্রই হলো যে মহর্ষি বেদব্যাস নামে পরে বিখ্যাত হয়েছিলেন। কিন্তু এটার প্রথম নাম ছিল দৈপায়ন। দৈপায়ন নামের কারণ হলো তিনি দ্বীপের মধ্যে হয়েছিলেন, মানে ওই যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা জলের ঠিক মাঝখানে ঘটে এবং সেটা অলমোস্ট দ্বীপের মতো, তো সেই কারণে দ্বীপ দৈপায়ন, মানে দ্বীপজাত বলে এর উপনাম দৈপায়ন। এর অরিজিনাল নাম হলো কৃষ্ণ। হ্যাঁ, তিনি কৃষ্ণ বর্ণ ছিলেন, ওনার নাম কৃষ্ণ। ইনি এবং জন্মে ইনি ইমিডিয়েট বড় হয়ে যান, মানে ইনি ইমিডিয়েট ছোট থেকে বড় হতে হয় না ওনাকে, এত পাওয়ারফুল একজন মানুষ যে নিজে নিজেই বড় হয়ে যায়। বড় হয়ে গিয়ে ওর মাতার আদেশে বললেন যে আমি তপস্যা করতে যাচ্ছি। মাতাকে একটা কথা বলে যায়, সেটা আমরা পরে জানতে পারি। মাতাকে একটা জিনিস বলে যায় যে আপনার যখন দরকার পড়বে আপনি যা স্মরণ করলেই আমি চলে আসবো। যদিও এটা এইখানে নেই, কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে ওটা জানতে পারবো। এবং এই যে স্মরণটা করলেন, সেই স্মরণ কেন করলেন সেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা টার্ন অফ ইভেন্টে স্মরণটা হয় আবার। এবং কৃষ্ণদ্বৈপায়ন কেন ইম্পর্টেন্ট মহাভারতের জন্য, সেখান থেকে এটা আমরা বুঝতে পারি। একদম একদম। তো এই অবধি আমরা সত্যবতীর উপাখ্যান এবং কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের জন্মবৃত্তি আমরা বুঝলাম। পরাশর পুত্র কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, যিনি কিন্তু ফাইনালি এই মহাভারত এবং বেদকে চতুর্ভাগে ভাগ করে নিনি, ওই জন্যই ওনাকে বেদব্যাস বলা হয়। এবং তিনি একজন মানে অত্যন্ত ইন্টারেস্টিং চরিত্র কিন্তু, মানে ইনি নিজেও মহাভারতের একজন চরিত্র, আবার ইনি নিজেই লিখছেন, আবার ইনি আবার নিজের শিষ্যদের বলছেন তুমি গিয়ে মহাভারত বলো। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ক্যারেক্টারটাই খুব ইন্টারেস্টিং। তো এই অবধি আমরা এই এপিসোডে এই অবধি থাকি। এর পরের এপিসোডে আমরা যেটা করবো সেটা হলো আমরা মহাভীষ নামে একজনের কথা শুনবো। মহাভীষ থেকে যাব শান্তনুতে, শান্তনু থেকে যাবো এই যে সত্যবতীর কথা শুনলাম, শান্তনুর সঙ্গে অনেকেই জানেন এই গল্পগুলো সিরিয়ালের দৌলতে, বাট আমরা চেষ্টা করবো যে অরিজিনাল গল্পটাতে আরও একটু বেশি ফোকাস করার। একদম। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের এপিসোডগুলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে শেয়ারও করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ করছি। তার আগে যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।